সে স্কুলের দরজায় পৌঁছানো মাত্র তার মাথায় একটা মতলব খেলল। স্বামীনাথন আশা করেছিল স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্ৎসনা করিবে। সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো? ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। যারা কেপিএসআই, ডাব্লিউপিএসআই বা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডেসক্রিপটিভে তোমাদের বাংলা ইংরেজি থাকবে, অর্থাৎ বাংলা পেপারে বাংলা থেকে ইংরেজি করা বা ইংরেজি থেকে বাংলা করা বা ইংরেজি থেকে বাংলা করা, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি করতে হবে। তো যাদের ভীষণ চাপ লাগছে এই ডেসক্রিপটিভ পার্টটা নিয়ে, এসআই হোক বা ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক, তোমরা চাইলে পরীক্ষা প্রস্তুতির অনলাইন বা অফলাইন পেড কোর্স নিয়ে নিতে পারো। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। এবার বলি যে পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের থেকে এসআই এর কি পার্থক্য হয়। পার্থক্য সেরকম কিছুই না, তবে এখন বর্তমানে ডব্লিউপি বা কেপি এসআই এর ক্ষেত্রে ওয়ান লাইনার ট্রান্সলেশন দেওয়া থাকছে, ওয়ান লাইনার ট্রান্সলেশন এরকম টাইপের, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে টেন্স চিনতে হবে, ফরম্যাট চিনতে হবে। পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে কিরকম করা থাকে, মানে হয়তো কোনো একটা গল্প বা কোনো একটা উপন্যাস সেখানের বাংলাটাকে বা ইংরেজিটাকে তুলে দেওয়া থাকে, সেই জায়গা থেকে ট্রান্সলেট করতে হয়। তো দুটোই কঠিন বা দুটোরই কিছু ভুলভ্রান্তি বা তোমার ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে। তবে আসল কথা যেটা হচ্ছে, তোমাকে প্রথমে আগে টেন্সকে চিনতে হবে, মানে একটা সেন্টেন্স যেটা, সেই সেন্টেন্সের টেন্সটাকে চেনা, সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে চেনা, এবং সেই ফরম্যাট বা অন্তর্নিহিত মানেটাকে চেনা। এবার দেখো, ট্রান্সলেশন মানে কিন্তু পুরোটা হুবহু ট্রান্সলেট নয়, যে বাংলাটা পড়লাম সেই বাংলাটার হুবহু ট্রান্সলেশন করে দিলাম ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন, তা নয়। অর্থাৎ তার অন্তর্নিহিত মানেটাকে বুঝে করতে হবে, কারণ অনেক সময় বাংলা একরকম বলতে চাওয়া হয়, ইংরেজি তার মানেটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। তো সেটা কিভাবে করবে, সহজভাবে, একদম সহজভাবে বেসিক থেকে তোমাদের করানোর চেষ্টা করছি। এরও আগে বলে দিই যে এর থেকেও যদি বেসিক আরো শিখতে হয়, তাহলে তোমাকে টেন্স বা পার্টস অফ স্পিচ ওই সমস্ত জিনিসগুলো শিখতে হবে। সেগুলো পেড ব্যাচে শেখানো হয়, পেড কোর্সে তোমরা যদি জয়েন হয়ে যাও তাহলে শিখে যাবে। তো প্রথম বাক্য যেটা দেওয়া আছে, দেখো যে সে স্কুলের দরজায় পৌঁছানো মাত্র তার মাথায় একটা মতলব খেললো। সে স্কুলের দরজায় পৌঁছানো মাত্র তার মাথায় একটা মতলব খেললো। তার মানে কি, তারা এটাই হচ্ছে যে যেই সে স্কুলের দরজায় পৌঁছেছিল বা প্রবেশ করেছিল, তার মাথায় একটা মতলব খেলে গেছিল। তার মানে এটা কি করব, জাস্ট সিম্পল পাস্টে করব। প্রথমে আগে টেন্স চিনতে হবে, সিম্পল পাস্টে করব। এরপরে কি দেখতে হবে, আমাকে সাবজেক্ট চিনতে হবে, মানে সে। তারপরে কি হয়েছিল, যে তার মাথায় মতলব দুটো, দেখো এখানে হচ্ছে পৌঁছানো মাত্র, মানে পৌঁছেছিল একটা হচ্ছে, তারপরে হয়েছে মাথায় মতলব খেললো। বাংলায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, সরল বাক্যে। এটা একটা মনে রাখবে যে বাংলায় সরল বাক্য আছে মানে ইংরেজিতে আমাদেরকে সরল বাক্য করতে হবে, তা নাও হতে পারে। আমি এটাকে কমপ্লেক্সে করতে পারি। তাই যদি এরকম করি যে যখন সে স্কুলের দরজায় প্রবেশ করেছিল তার মাথায় একটা মতলব খেলেছিল, এটাও তো আমি করতে পারি। তাহলে এইভাবে যদি করি, তাহলে কি করব, যে হোয়েন হি এন্টার্ড, দ্য স্কুল গেট, দ্য স্কুল গেট, কমা দিয়ে কি হচ্ছে, একটা মতলব তার মাথায় খেলেছিল। তার মানে কি, একটা মতলব বলতে একটা ধারণা তার মাথায় এসেছিল বা ঘটেছিল। তাহলে কি হবে, যে অ্যান আইডিয়া, একটা ধারণা, অ্যান আইডিয়া অকার টু হিম। তাহলে ভালো করে বুঝে যাও। এটাকে অ্যাজ দিয়েও করতে পারো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট সেরকমও করতে পারো। পৌঁছানো, সেটাকে রিচ দিয়েও করতে পারো, অসুবিধা নেই, সেটাও করতে পারো। তারপরে নেক্সট দেখো 2 নম্বর সেন্টেন্স যেটা আছে, যে স্বামীনাথন আশা করেছিল স্যামুয়েল তাকে ভর্ৎসনা করবে। এই টেন্সটা ভালো করে বুঝতে হবে সেন্টেন্সটা, যে স্বামীনাথন আশা করেছিল যে স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্ৎসনা করবে। এবার এই যে লাস্টে ভর্ৎসনা করবে এই কথাটা দেওয়া আছে, এই কথাটা শুনে অনেকে কি মনে করবে, যে এটা হচ্ছে ফিউচারে হবে, কিন্তু না, এটা ফিউচারে হবে না। কেন? তার কারণটা এখানে আশা করেছিল বলা আছে, পাস্টে। তো যদি এরকম হতো যে এটা ইনভার্টেড কমার ভেতরে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, ফিউচারে করতাম। কিন্তু এখানে পাস্টের কথা বলা হয়েছে, পুরাঘটিত ভবিষ্যৎ, মানে যে স্বামীনাথন আশা করেছিল যে স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্ৎসনা করবে, অর্থাৎ তখনকার কথাটাকে এখন ইনডাইরেক্ট বলা হচ্ছে। তাহলে কি করব, স্বামীনাথন আশা করেছিল, মানে হচ্ছে স্বামীনাথন হোপড দ্যাট, হোপ করতে পারো বা এক্সপেক্টেড করতে পারো, যে স্বামীনাথন হোপড দ্যাট বা এক্সপেক্টেড দ্যাট
স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্ৎসনা করবে। সাবজেক্ট কোনটা? স্যামুয়েল। দেখো আমাদের যদি ফিউচারে হতো তাহলে কি করতাম? উইল করতাম, তাই তো, যে সাবজেক্ট তারপরে উইল তারপরে করতাম বকা, ইংরেজি স্কোয়াল্ড বা হচ্ছে রিবিউক। তাহলে কি করবো? উইল থেকে উড হয়ে যাবে, শ্যাল থেকে শুড হয়ে যাবে। তাহলে এখানে স্যামুয়েল উড, স্যামুয়েল উড ভীষণভাবে ভর্ৎসনা করা ইংরেজি হচ্ছে রিবিউক। তো হচ্ছে স্যামুয়েল উড রিবিউক হিম। আবার সিভিয়ারলি বা ভেরি ওরা ওইসব কিছু লাগাবার দরকার নেই, কারণ রিবিউক মানেই হচ্ছে ভীষণভাবে ভর্ৎসনা করা। নেক্সট 3 নম্বর সেন্টেন্স, 3 নম্বর কি আছে দেখো, যে সুরেন্দ্র বলিল আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। এই জায়গাতে দেখো যে ন্যারেশন চেঞ্জ তোমরা যখন পড়েছো যে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো এখানে কি দেওয়া আছে? পুরো ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে। তাই ডাইরেক্ট স্পিচে দেওয়া মানে কোটেশন দেওয়া আছে, মানে হচ্ছে তখনকার কথাটাকে ডিরেক্ট বলা আছে। অর্থাৎ এই বলিল পাঠটুকু যেটুকু আছে, বলিল মানেই বলেছিল, এইটুকু পাস্টে হবে, কিন্তু ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু আছে সেইটুকু কি হবে? প্রেজেন্টে হবে। তাহলে যে সুরেন্দ্র বলিল, তাহলে কি করব? সুরেন্দ্র সেড। এবার দেখো অনেকে জিজ্ঞাসা চিহ্ন আছে বলে কিন্তু আবার আস্ক করে দিও না, কারণ এটা আমরা ডাইরেক্টেই লিখছি। ইনডাইরেক্টে যখন করব তখন আমরা সেই জায়গাতে আস্ক করব। অর্থাৎ এটুকুকে বলা হয় রিপোর্টিং স্পিচ, ওইটুকু তখন আস্ক করব, কিন্তু এখন সেডই করব। তাই সুরেন্দ্র সেড কমা কোটেশনের ভেতরে গিয়েছে আমাকে একটা চাকরি করিয়ে দিতে পারো। তার মানে কি একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবে আমার জন্য? একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবে আমার জন্য। তাহলে কি করবো? যে ক্যান ইউ ম্যানেজ, তুমি কি ম্যানেজ করতে পারো, মানে ক্যান ইউ ম্যানেজ, ক্যান ইউ ম্যানেজ এ জব, একটা চাকরি, এ জব ফর মি, আমার জন্য। নেক্সট সেন্টেন্স কি আছে দেখো, যে সে চেষ্টা ত্যাগ করেছিল, সে চেষ্টা ত্যাগ করেছিল, সে চেষ্টা ত্যাগ করেছিল। জাস্ট কি করব? সিম্পল পাস্টে করব আমরা এটাকে, সিম্পল পাস্টে করব। তাহলে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের কি হবে? জাস্ট পাস্ট ফর্মটা বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট। এবার দেখো যে সে মানে হচ্ছে হি, ত্যাগ করা ইংরেজি কি? গিভ আপ বলি আমরা, ঠিক আছে, ডোন্ট গিভ আপ বলি, তাই না, যে হাল ছেড়ো না বন্ধু এরকম বলি, তার মানে ডোন্ট গিভ আপ বলি। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, তাহলে পাস্টে গুলি কি হবে? গিভ আপ, বা এর আরেকটা কি হয়? অ্যাবান্ডান হয়। তাহলে কি করবো? যে হি গেভ আপ বা অ্যাবান্ডান করতে পারো। তাহলে যে হি গেভ আপ। চেসটাকে কি বলা হয় বলে না, যখন এটা তোর কতবার অ্যাটেম্প্ট, তাই বলি আমরা ডব্লিউবিসিএস বা ইউপিএসসি বা যে কোনো পরীক্ষা, তো ফোর্থ অ্যাটেম্প্ট তারপরে সিক্সথ অ্যাটেম্প্ট এরকম বলি। তাহলে হি গেভ আপ দ্য অ্যাটেম্প্ট। ক্লার্কশিপের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। ক্লার্কশিপের ব্যাচ অলরেডি 10-11 তারিখের দিক থেকে স্টার্ট হয়ে গেছে। যারা জয়েন করতে চাইছো ক্লার্কশিপের জন্য, স্পেশালি ক্লার্কশিপ স্পেশাল কোর্স, তোমরা 77974747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা শুধু চাইছো মেনের জন্য বাংলা বা ইংরেজি, সেটাতে জয়েন করতে পারো। জিকে বা ম্যাথ ওটা কম্পালসারি নয়, অর্থাৎ ওটা ফ্রিতে দেওয়া হয়েছে, যার দরকার হবে সে নেবে, যাদের দরকার নেই তারা নেবে না। মেনলি বলতে পারো মেনের জন্যই, বিশেষ করে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভের জন্যই ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি। তারপরে দেখো যে বন্যার প্রকোপ কমেছে, 5 নম্বর কি আছে? যে বন্যার প্রকোপ কমেছে। এই সেন্টেন্সটা কি হচ্ছে? বন্যার প্রকোপ কমেছে। তাহলে তুমি যদি বন্যাটাকে নিয়েই যদি সাবজেক্ট করো, ঠিক আছে, বন্যাটাকেই যদি সাবজেক্ট করো, তাহলে তোমার কি করতে হবে? ফ্লাড, ফ্লাড হ্যাজ। দেখো এই কমেছে, যেমন কিছু জিনিস, যে বন্যার প্রকোপ কমেছে, বা হচ্ছে মোবাইল আমাদের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, এরকম ধরনের জিনিসগুলো, ঠিক আছে, এগুলো প্রেজেন্ট পারফেক্টে করবে। তাহলে প্রকোপ কমা বলে একটা ইংরেজি আছে, সেটাকে বলা হয় অ্যাবেট, ABAT। অ্যাবেট মানে হচ্ছে প্রকোপ কমে যাওয়া, বা হচ্ছে তার তীব্রতা বা মাত্রা কমে যাওয়া। তাহলে এই ওয়ার্ড সবসময় মাথায় মনে থাকবে তা তো নাও হতে পারে। যদি মনে থাকে তাহলে করবে ফ্লাড হ্যাজ অ্যাবেটেড, ফ্লাড হ্যাজ অ্যাবেটেড। কিন্তু তো মনে না থাকবে না, যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে? এই যে প্রকোপ মানে কি বললাম? যে তীব্রতা। তাহলে সেই ক্ষেত্রে যখন কোনো ভূমিকম্প বা কিছু হয় আমরা কি বলি? ইন্টেন্সিটি। বা শব্দের ক্ষেত্রে তীব্রতাকে কি বলি আমরা? ইন্টেন্সিটি বলি। তাহলে কি করবে? দ্য ইন্টেন্সিটি মানে তীব্রতা, দ্য ইন্টেন্সিটি অফ ফ্লাড, ইন্টেন্সিটি অফ ফ্লাড কমেছে, সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাজ ইনক্রিজড এরকম বলতে পারো। এই সরি, কমেছে বলেছে মানে ডিক্রিজড বলতে পারো, ডিক্রিজড।
নেক্সট দেখো যে 6 নম্বর কি আছে, নদীতে প্রচুর মাছ আছে, নদীতে প্রচুর মাছ আছে। ঠিক আগেরটার মতোই, বন্যাকে নিয়ে যদি এরকম করো, ফ্লাড হ্যাজ এবেটেড এরকম করলাম, তাহলে এই নদীটাকেই যদি তুমি সাবজেক্ট নিয়ে করো, তাহলে সেই করতে কি করতে হবে, মানে বাংলায় মানেটা এরকম আসবে যে নদীতে মাছে ভরপুর, বা হচ্ছে নদীটি হয় মাছে পরিপূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই ওয়ার্ডটা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ। ঠিক আছে, অ্যাবাউন্ড উইথ এটা মানে হচ্ছে প্রচুর পরিমাণ, মানে হচ্ছে প্রাচুর্যতা থাকা, প্রাচুর্যতা। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে পারো, যে দ্য রিভার মানে নদীটি, দ্য রিভার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, তাই কি করব, অ্যাবাউন্ডস করব। তাহলে দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ। দেখো অ্যাবাউন্ড মানেই হচ্ছে প্রাচুর্যতা থাকা, প্রচুর পরিমাণে, আবার এখানে প্লেন্টি বলার দরকার নেই। কিন্তু যদি তোমার এই ওয়ার্ড মনে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রে করতে হবে দেয়ার আর, তাই তো আমরা দেয়ার ইজ বা দেয়ার আর এইভাবে করি। তাহলে কি করবে, যে দেয়ার আর প্লেন্টি অফ ফিশ, দেয়ার আর প্লেন্টি অফ ফিশ ইন রিভার, ইন রিভার। সে আইন মেনে চলে, সে আইন মেনে চলে। এটাও দেখো যে মেনে চলা ইংরেজিকে কি বলা হয়, যে অ্যাবাইড বাই। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যদি বলতে চাও তাহলে হচ্ছে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তাহলে এটাও তাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টই করবো, যে সে আইন মেনে চলে। তাহলে কি করবো, হি অ্যাবাইডস বাই দি ল। এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে, হি অ্যাবাইডস বাই দি ল। নেক্সট 8 নম্বর আছে, সে অনেক সম্পদ পুঞ্জীভূত করেছে, সে অনেক সম্পদ পুঞ্জীভূত করেছে। এই যে এই জিনিসগুলো বললাম, যে জিনিসগুলো পাস্টে হয়েছে, কমপ্লিট হয়েছে, কিন্তু রেস এখনো আছে, বাকি আছে, সেরকম জিনিসের ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্টে করব। সে অনেক সম্পদ পুঞ্জীভূত করেছে মানে স্টোর করে রাখা আছে, মানে রেখেছে, তার মানে কি করব, যে এটাকে প্রেজেন্ট পারফেক্টে করব। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে পুঞ্জীভূত করা, স্টোর করতে পারো, রিজার্ভ করতে পারো, কালেক্টেড করতে পারো, কিন্তু কালেক্টেড ঠিক হয় না। কালেক্টেড মানে সংগ্রহ করা, এটা সংগ্রহ করার জিনিস নয়, কারণ সম্পদ আস্তে আস্তে সেটাকে পুঞ্জীভূত করতে হয়, জমা করতে হয়। সেই ক্ষেত্রে যেটা পার্টিকুলার ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যাকিউমুলেটেড, মানে অ্যাকিউমুলেট এটা মানে হচ্ছে পুঞ্জীভূত করা, বাস্তবিকৃত করা। তাহলে কি করবো, হি হ্যাজ অ্যাকিউমুলেটেড, হি হ্যাজ অ্যাকিউমুলেটেড a lot of wealth, a lot of wealth. এরকম ভাবে আমাদের চলতে থাকবে, মাঝে মধ্যে ক্লাস করাবো। যারা ক্লাসে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বিশেষ করে ডেসক্রিপটিভের জন্য যারা প্রিপারেশন করছো। আর যারা চাইছো যে পিএসসি ক্লাসিক হোক বা ডব্লিউপি কে পিএসআই এর জন্য বা মিসলেনিয়াসের জন্য, যারা ডেসক্রিপটিভ পার্টের জন্য প্রিপারেশন নিতে চাও, পেড কোর্স পরীক্ষা প্রস্তুতিতে, অনলাইন হোক বা অফলাইন হোক, 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ডিটেলসটা জেনে যেতে পারো।